তাহলে প্রধানমন্ত্রী আর পার্টির প্রধানের মধ্যে একটা ব্যালেন্স হতে পারে। প্রধানমন্ত্রী একটা করতে যাচ্ছেন, পার্টি প্রধানকে রাজি না হলে একটা ওখানে হতে পারে। আমি সেই জন্য বলছি পার্টি প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়, এটা আমাদের প্রস্তাব। আর থার্ড করেছি, যেটা অনেক সময় দেখা যায় এক ব্যক্তি প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতা থাকলে সেই ক্ষমতাটাকে অপব্যবহার করে সাধারণত বেশি করে নিজের ক্ষমতা নিজে আঁকড়ে থাকতে চায় এবং যার ফলশ্রুতিতে একটা স্বৈরাচারী সিস্টেম চালু করার চেষ্টা করে, চেঞ্জ করার চেষ্টা করে, তার একটা পার্সোনাল ইনফ্লুয়েন্স সৃষ্টি হয়। এই জন্য দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের সংবিধানে কিন্তু দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না এই সিস্টেম আছে। প্রেসিডেন্ট এখন কোনো ক্ষমতা নেই। আমি এখনো মনে করি ওটা আবার রাখা উচিত, যেহেতু পরবর্তীতে আমি প্রস্তাব দিচ্ছি যে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে, সেটার জন্য প্রেসিডেন্টও ক্ষমতাশালী হবে, ফলে তাকেও আমাকে রেস্ট্রিক্ট করতে হবে, দুইবারের বেশি না হতে পারে। ওটা এখন আছে, আমরা ওটাই রাখতে চাই। আর একটা এই পার্লামেন্টকে ব্যালেন্স করতে বলছে, আমরা স্থিতিশীল করতে গিয়ে পার্লামেন্টকে এমন ভাবে স্থিতিশীল করেছি যে ওনার যে পার্লামেন্টের মানে পায়ের ভিতর যে শিকড় বসে গেছে, ও আর হাঁটাচলা করতে পারছে না, অগ্রসর হতে পারছে না, দেশ অগ্রসর হতে পারবে না। আমরা এর থেকে কিছুটা ছুটিয়ে দিলাম। মানুষের পার্লামেন্টকে ওয়ার্কেবল হবে এবং ফাংশনাল হবে, পার্লামেন্টের কাছে জবাব দিতে থাকবে এবং পার্লামেন্টের কাছে জবাব দিতে থেকে প্রধানমন্ত্রীকে যে কোনো জিনিস যে কোনো সময় করে নিতে পারবেন না। পার্লামেন্টের লোকরা তার দলের জন্য এটার বিরোধী করতে পারে যদি একত্রিত হতে পারে, অন্যান্য দল তো পারবে না। আরেকটা যেটা আমরা বলেছি সেটা হলো যে হতে পারবে না, একটা আর থার্ড হলো বলছেন। এরপরে যেটা নিয়ে আমি কথা বলছি এখানে সেটা হলো 15th অ্যামেন্ডমেন্ট। আমি যেটা আগে বললাম, আমাদের পঞ্চদশ সংশোধনী করে কেয়ারটেকার সরকারকে আমরা কেয়ারটেকার সরকার কাছ থেকে বাতিল করা হয়েছে। আমি মনে করি যেটা, এবং তার পরবর্তীতে 7A এবং 7B, 7-এর ক এবং 7-এর ক, এই দুটোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই দুটো হলো, একটা হলো 7-এর ক হলো যে আমাদের যে কোনো ধরনের কোনো কিছু করতে গেলে, সরকার পরিবর্তনের জন্য সাংবিধানিক ভাবে কোনো কিছু করতে গেলে দেশদ্রোহিতা হিসেবে কঠোর শাস্তির ব্যবস্থা। এটা আমি মনে করি আমাদের বর্তমান পরিস্থিতিতে এরকম ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটাকে এই রিজিভ করার দরকার ছিল না, এটা রিজিভ করানো ঠিক হয়নি, এটা বাতিল করা উচিত। আর 7-এর ক হলো আমাদের যতগুলি অর্ধেকের 1/3 মতো সংবিধানের আর্টিকেল বলা হচ্ছে, এগুলোকে কোনো সময় চেঞ্জ করা যাবে না। এটা অত্যন্ত অযৌক্তিক। একটা বর্তমান পার্লামেন্ট ভবিষ্যতের কোনো পার্লামেন্টকে কোনো কিছু রেস্ট্রিক্ট করতে পারে না, পার্লামেন্টের হাত পা বেঁধে দিতে পারে না, এটা গ্রহণযোগ্য না। আজকে আমি পার্লামেন্টে আছি, কালকে আমার আগামী প্রজন্ম একটা পরিবর্তন চাইতে পারে, তাকে সেই সুযোগ দিতে হবে। কাজে এটা বাতিল করলে এটা বাতিল হয়ে যাবে। আরেকটা কথা ছিল যে মানুষের যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, একসঙ্গে অ্যাসেম্বলি করার বিষয়ে কিছু কন্ডিশন দেওয়া হয়েছিল 38 ধারা অনুযায়ী। আমরা মনে করি পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এটা বাতিল হয়ে যাবে। ফলে এটাও আমরা চাচ্ছি যে এটা বাতিল করার জন্য আমরা কোর্টে একটা কেস হয়েছে, আমরা খুবই আশাবাদী এবং কোর্টে এটা কেস করলে এটা বাতিল হবে। কারণ এখানে দুটো ডিফেক্টস আছে, এইটার মধ্যে দুটো ডিফেক্ট, একটা যেটা বললাম একটু আগে, ভবিষ্যৎ কাজকর্মকে বেঁধে দেওয়া পার্লামেন্টকে, এটা কোনো পার্লামেন্টের ফাংশন হতে পারে না, এটা যুক্তিসঙ্গত নয়। আর 2 নম্বর হলো তখন প্রভিশন ছিল যে গণভোট ছাড়া কোনো পার্লামেন্টের কোনো কিছু সংবিধান সংশোধন করা সম্ভব নয়, কিন্তু এনারা কোনো গণভোটের ব্যবস্থা করেনি, গণভোট ছাড়া এটা করা হয়েছে। ফলে এটা টেকনিক্যালি মিস্টেক। তো এটার জন্য চ্যালেঞ্জ হলে এটা বাতিল হওয়ার সম্ভাবনা, তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার পুনরায় চালু হবে। যে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে এখন চিফ জাস্টিসের কথা বলা আছে, 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হলে সেই চিফ জাস্টিসই আবার কেয়ারটেকার সরকারের প্রধান হওয়ার কথা। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। অনেক যারা মনে করেন, অনেক জুডিশিয়ারির অনেক সিনিয়র মানুষরা মতামত দিয়েছেন যে জুডিশিয়ারিকে পলিটিক্সের মধ্যে আনাটা ঠিক হচ্ছে না, জুডিশিয়ারি শুড বি অ্যাবভ এভরিথিং, এবং জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স রাখতে হবে এবং তাদের সম্মান এবং পবিত্রতা রক্ষা করতে হবে। কাজে এখানে অন্যভাবে দেওয়ার ব্যবস্থা করবো। আমি এখানে প্রস্তাব করতে চাই এই প্রেসিডেন্ট, তিনি 3/4 মেজরিটির প্রেসিডেন্ট, ওনাকে এই জায়গায় কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের দিতে পারে। উনি কেয়ারটেকার সরকারের পরবর্তী সরকার আসবে, পরবর্তী সরকার গঠন করার পরে আবার প্রেসিডেন্টকে হবে, অথবা ওনাকে রাখতে চান রাখবে, 2 জনের বেশি উনি থাকতে পারবেন। সেকেন্ড হলো ওনার যে ক্ষমতা সবচেয়ে বড়, সেটা হচ্ছে 48 আর্টিকেল 48-এর 3 নম্বরে বলা আছে উনি শুধু প্রধানমন্ত্রী নিয়োগ এবং চিফ জাস্টিস নিয়োগ ছাড়া আর সব ব্যাপারে ওনাকে প্রধানমন্ত্রীর মতামত দিয়ে করতে হবে।
প্রথমত সংবিধানে বলা আছে, এবং যেহেতু এখনকার বর্তমান পরিস্থিতিতে উনি যা বলবেন তাই করতে হবে, এর মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী হাইকোর্টকেও উনি কন্ট্রোল করতে পারেন, জুডিশিয়ারিকে, অন্যান্য কনস্টিটিউশনাল বডি সবগুলোকে প্রধানমন্ত্রী কন্ট্রোলে আনা যায়। যেহেতু প্রেসিডেন্টের মাধ্যমে যেগুলো দেওয়া হচ্ছে, প্রেসিডেন্ট ওনার সঙ্গে কথা ছাড়া হাইকোর্টের কোনো জাজ নিয়োগ করতে পারবেন না, প্রধান চিফ জাস্টিস নিয়োগ করতে পারবেন না, উনি কোনো দুর্নীতি দমন কমিশনের কাউকে নিয়োগ করতে পারবেন না, উনি কোনো নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবেন না, সব করতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং সেই কারণে প্রেসিডেন্টকে এইটা থেকে ছুটানোর জন্য 48(3) আমি একটা সংশোধনী প্রস্তাব দিয়েছি। সেখানে বলছি প্রধানমন্ত্রীর নির্বাচন পরে উনি দেবেন স্বাভাবিক মেজরিটি পার্টি, আর চিফ জাস্টিসকে উনি দেবেন ইন্ডিপেন্ডেন্ট, আর বাকিগুলোকেও উনি দেওয়ার জন্য সংবিধানে আমাদের সেইভাবে ব্যবস্থা রাখতে হবে, এবং সেই ব্যবস্থাটা প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে করতে হবে অন্যভাবে, সেটা আমরা প্রস্তাব করেছি। কাজে ওইটার জন্য আমি মনে করি ওই সংশোধনটি অত্যন্ত জরুরি, যে আমরা প্রধান বোরিং আছে এটা লম্বা বক্তৃতা দিচ্ছি, তো আমি দিচ্ছি কারণ এগুলো জিনিস অনেকেই অত ডিটেল ভাবে জানেন না বা বুঝেন না। আমি চেষ্টা করছি দেওয়ার জন্য যত সহজভাবে করা যায়। প্রেসিডেন্টকে যখন আমি এই পজিশনে দিব, তখন আমাকে প্রেসিডেন্টকে ওইভাবে শক্তিশালী করার জন্য ব্যবস্থা নিতে হবে, এবং সেইভাবে শক্তিশালী করার জন্য প্রথম কথা হলো ওনারকে ফ্রি করে দেওয়া। তারপরে আমরা প্রস্তাব করেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ করবেন উনি, সার্চ কমিটি গঠন করবেন প্রেসিডেন্ট নিজে, তার মধ্যে কিন্তু 1/3 মেম্বার বিরোধী দল থেকে নিতে হবে, সেই সার্চ কমিটি নির্বাচন কমিশন করবে, এটা আমাদের প্রস্তাব। তারপর আমরা বলছি যে ওই হাইকোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে অন্যান্য সব ব্যাপারে উনি ওই একটা কমিটি করা হবে, সেই কমিটি আমরা প্রস্তাব করেছি এখানে। সেই কমিটির মাধ্যমে চিফ জাস্টিস উচ্চ আদালত না ওটা পড়ে, আমি বলছি অন্যান্য যেগুলো কনস্টিটিউশনাল বডি আছে সেখানে আমরা একটা প্রস্তাব করেছি, একটা কমিটি, সেই কমিটিতে বলা আছে যে কি করবে আমাদের প্রস্তাব, যে ওনারা একটা রিকমেন্ডেশন দেবেন, উনি ওইসব কমিটিতে নিয়োগ দেবেন। আর একটা কিছু করার জন্য বলা হয়েছে, সেটা হলো এটা জুডিশিয়ারি আছে। আর হ্যাঁ, এরপরে আমি এসে জুডিশিয়ারিতে এখন পর্যন্ত কথা হলো যে জুডিশিয়ারির দুটো, একটা হলো সাবঅর্ডিনেট কোর্ট, একটা হলো সুপ্রিম কোর্ট। এখন সাবঅর্ডিনেট কোর্ট 109 ধারাতে বলা আছে যে এটা সম্পূর্ণভাবে চিফ জাস্টিসের কন্ট্রোলে থাকবে, মানে সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। আবার 116-তে বলা আছে ট্রান্সফার সাবঅর্ডিনেট কোর্ট, লোয়ার কোর্ট, সবকিছু চিফ জাস্টিসের প্রেসিডেন্টের কন্ট্রোলে থাকবে। এদের সমস্ত ম্যাজিস্ট্রেট এসে যারা লোয়ার জুডিশিয়ারি, তাদের ট্রান্সফার, প্রমোশন, তাদের সবকিছু করবেন প্রেসিডেন্ট। আবার এখন বলা আছে যে প্রাইম মিনিস্টার পারমিশন যারা পারবেন না, তার মানে সরাসরি প্রাইম মিনিস্টারের ল মিনিস্ট্রি এখন এগুলো দেখাশোনা করে। লোয়ার কোর্ট ইজ কমপ্লিটলি কন্ট্রোল বাই দ্য প্রাইম মিনিস্টার। তারা কোথায় কে যাবে, কোথায় কে পোস্টিং দেবে, কে কোথায় কি দিয়ে, কে কোথায় রায় দিবে, এগুলো ওরা ঠিক করে দেন মানুষের। সেটা থেকে ছুটানোর জন্য আমি বলেছি যে এটাকেও জুডিশিয়ারিকে সেপারেট করতে হবে। 22 অনুচ্ছেদে বলা আছে জুডিশিয়ারি মাস্ট বি সেপারেট। সেখানে 109-কে রাখতে হবে, 116-কে বাতিল করে দেবে। এবং 109-কে আপনি বলেন যে ওটা শুধু লোয়ার কোর্টটা নয়, লোয়ার কোর্টের জন্য একটা সেক্রেটারি করতে হবে সুপ্রিম কোর্টে, তার আন্ডারে, এবং তার ভিতরে যে হাইকোর্টের যে বিষয় সেটা অলরেডি করছেন তারা, সেটাও তারা করবেন। কোর্ট সম্পূর্ণ সেপারেট হবে ফ্রম দ্য কন্ট্রোল অফ দ্য এক্সিকিউটিভ। প্রাইম মিনিস্টারের কন্ট্রোল থেকে চলে আসবে, প্রেসিডেন্টের কন্ট্রোলে থাকবে না, এটা চিফ জাস্টিসের কন্ট্রোলে থাকবে। প্রেসিডেন্ট শুধু ফর্মালি রিকমেন্ড করবে। এখন আরেকটা জিনিস হলো আমরা প্রপোজ করেছি, যেটা 16th অ্যামেন্ডমেন্ট বাতিল